আমি এখনো জানি না, আমি খুব দুটো জিনিসে কনফিউজ, জানো তো। প্রথমটা হচ্ছে আমি চটি চাটা না দালাল। এই যে বাম পন্থা যেহেতু আমি পড়াশুনো করেছি, সেটা হাইপোথেটিক্যাল, সেটা এস্টাবলিশ করা সম্ভব না, সেটা রাশিয়াতেও কোনোদিন এস্টাবলিশ হয় না। আর যে বাংলার যাদবপুরে সবচেয়ে বেশি বামপন্থা নিয়ে চর্চা হয়, যেখানে বাম অতি বাম সবচেয়ে বেশি, সেই বামপন্থার একটা মূল স্তম্ভ হচ্ছে অ্যান্টি ক্যাপিটালিজম। এত কিছুর পরও রাজনীতিতে থেকে যাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ, কারণ আমি এটা দৃঢ় বিশ্বাস করি যে মানুষের যদি ভালো করতে হয়, আর যদি তুমি চাও মন থেকে মানুষের ভালো করবে, তাহলে রাজনীতি ছাড়া তোমার কাছে কোনো উপায় নেই। যখন জ্যোতিবাবু বুদ্ধবাবু ছিল, প্রচুর ভারী কারখানা বাংলায় তৈরি হয়েছে, আবার প্রচুর ভারী কারখানা লাল পতাকা লাগিয়ে বন্ধ হয়ে গেছে। বাট কিছু মানুষের তো সেই সময় ভালো হয়েছিল। একটা দল 34 বছর ক্ষমতায় ছিল, সব তো খারাপ হতে পারে না। এইটুকু বুঝতে হবে, শুভেন্দু অধিকারী হ্যারি পটার। হকার উচ্ছেদ করার চেষ্টা অপারেশন সানশাইন বামও করেছিল, মমতাদির জন্য করতে পারে। মমতাদিও চেষ্টা করেছিল গড়িহাট খালি করার, তারপরে মমতাদি আন্দোলনের মুখে থেমে গেল। যে দলকে আমি আমার যৌবনের 13 বছর দিয়েছি, ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়েছি, নিজের গ্যাটের পয়সা দিয়ে যে দল করেছি, সেই দল খোঁজ নেয়। কিন্তু এই বিগত 3 বছরে মা, মাটি আর মানুষের থেকে মমতাদি আর দল আলাদা হয়ে গেছে। এই একটা নতুন জানোয়ার রাজনীতিতে নেমেছে, নতুন মার্কেটে। 4 তারিখের পর তো কোন দিল্লির বাবা আসবে দেখে নাও। এটা মানুষ ভালোভাবে নেয়নি। ইংল্যান্ড থেকে পিএইচডি করে আসার পরও আমি রাস্তায় ফ্ল্যাগ লাগিয়েছি। সরকার যখন মমতাদির সরকার এসেছিল, তখন মাথার উপরে 1.5 লক্ষ কোটি টাকার ঋণ ছিল। আজকে এখন 7,80,000 কোটি টাকার ঋণ আছে। দলের ভেতরে তো একটা থ্রেড কালচার ছিল। দলের ভেতরে যদি আমি মুখ খুলেছি, যতবার মুখ খুলেছি, আমাকে টিভি থেকে সরিয়ে দেওয়া হয়। এটা কত বছর ধরে ছিল? মানে আমরা তোমার বিভিন্ন ইন্টারভিউতে শুনেছি, এই হুঙ্কারগুলো কার ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না? আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। 6 বছর অব্দি দলটা থাকলে তো ভালোই হয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সৌজন্য, যে সৌজন্য বোধটা তৃণমূল কংগ্রেস একেবারে লাটে তুলে। আমি বিজেপির কোনো নেতাকে ফোন করে বলিনি আমার কথা একটু ভাবো, আমাকে একটু সুযোগ দাও, একটু মন্দিরের দরজাটা খুলে দিয়ে বসে। 5 বছর পর ফিরে আসবেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে লোক। তার আগে আমি আমাকে দল বার করে দেওয়ার পর দুঃখে, কষ্টে, রাগে, যেটা এখন ঘেন্নায় পরিণত হচ্ছে, তারপরে আমি তার আগে। আর এখনো আমি ব্যক্তি আক্রমণ কাউকে কিন্তু করিনি। নমস্কার, আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে যাকে পরিচয় করাবো তাকে আপনারা খুব ভালো করেই চেনেন, তবুও বলা বাহুল্য, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র ঋজু দত্ত। এই মুহূর্তে কেমন আছো? এবং দলের যে পরিস্থিতি আমরা দেখছি, তাতে অনেক রকমের প্রশ্ন আসছে সামনে। আমি ব্যক্তিগত স্তরে খুব ভালো আছি, খুব ভালো আছি। আর আমার প্রাক্তন দল কেমন আছে সেটা আমি জানি না, দেখে তো মনে হচ্ছে ভালো হয়নি। যে দলকে আমি আমার যৌবনের 13 বছর দিয়েছি, ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়েছি, নিজের গ্যাটের পয়সা দিয়ে যে দল করেছি, সেই দল খোঁজ নেয়নি, সেই দল একটা ফোন তোলেনি, সেই দল একটা মেসেজ করেনি। হঠাৎ করে দেখি একজন কুইজ মাস্টার শোকজ পাঠালো, তারপরের দিন আমার সাথে কথা না বলে, আমার রিপ্লাই না পড়ে আমাকে সাসপেন্ড করে দিল। তো সেই দলের সাথে আমি আর আগ বাড়িয়ে কত খোঁজ নেব? কিন্তু আমার প্রাক্তন দলের জয়ী বিধায়ক, জয়ী সাংসদ এবং সারা বাংলা জুড়ে বহু নেতা, তারা ফেস টাইমে আমার সাথে কিন্তু সম্পর্ক রেখেছে। কার কার সঙ্গে কথা হয়েছে সাসপেন্স হওয়ার পর? সেটা তো মানে আমি বলতে পারবো না ব্যক্তিগত স্তরে, বাট যারা শীর্ষ নেতৃত্ব, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কোনো কথা হয়নি। চেষ্টা করেছিল কথা বলার? আমি তো 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ পাগলের মতো ফোন করেছি, পাগলের মতো মেসেজ করেছি, যখন আমার বাড়ির বাইরে এই তৎকাল বিজেপির গুন্ডারা তাণ্ডব চালাচ্ছে। মানে ওই বাম ফ্রন্ট আমল থেকে যে গুন্ডাগুলো 2011-তে গায়ে সবুজ আবির লাগিয়ে তৃণমূল হয়েছিল, সেইগুলোই তো 4ঠা মে গায়ে গেরুয়া আবির লাগিয়ে বিজেপি হয়েছিল। তারা যখন নোংরামি করছিল, আমার মাকে, আমার স্ত্রীকে ফোন করছিল, হুমকি দিচ্ছিল, ধর্ষণের হুমকি, খুনের হুমকি ইত্যাদি, তখন আমি পাগলের মতো ফোন করেছি, কেউ ফোন ধরেনি। উল্টে বিজেপির নেতা, যারা এখন অনেকেই বিধায়ক হয়েছে, বা বিজেপির বাংলার শীর্ষস্থানীয় নেতা বা দিল্লির শীর্ষস্থানীয় নেতা, এতদিন ধরে যাদের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে, তারা কিন্তু দুটো রিংয়ের মধ্যে ফোন ধরেছে, এবং তারাই আমার পরিবারকে এবং আমার জীবন জীবিকাকে সুরক্ষা দিয়েছে।
আর আমি তাদেরকে শুধু তাদের এই উদারতার জন্য ধন্যবাদ জানিয়েছিলাম বলে আমি সাসপেন্ড। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, a premium ladies hostel। এই সাসপেন্ড হওয়ার আগে তো বুঝতে পারোনি যে দলের এরকম একটা মুখোশ রয়েছে, এবং পরবর্তী সময়ে গিয়ে যে ফোন না ধরা এবং কোনো রকম সহযোগিতা না করা, এবং একটা বাইরের মুখোশ ভেতরের মুখোশ দুটোকে আলাদাভাবে তারা কর্পোরেট লাইফটা কাটাতো, এইটা তো এত বছরে বুঝতে পারো না না। না, অবশ্যই বুঝেছিলাম, কেন বুঝবো না। দল হারবে সেটা আমরা বুঝিনি, কারণ যে দলকে জন্ম দিয়েছেন, যিনি দল তৈরি করেছেন, যিনি বাংলার প্রাক্তন 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই বুঝতে পারেননি, তো আমরা কি করে বুঝবো? তিনি তো রাজনৈতিকভাবে আমাদের অনেক ঊর্ধ্বে। আর দ্বিতীয়, দলের ভেতরে দলের মুখোশ ইত্যাদি যে কথাগুলো তুমি বললে, দলের ভেতরে তো একটা থ্রেট কালচার ছিলই। দলের ভেতরে যদি আমি মুখ খুলেছি, যতবার মুখ খুলেছি আমাকে টিভি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা কত বছর ধরে ছিল? মানে আমরা তোমার বিভিন্ন ইন্টারভিউতে শুনেছি খুব কম করে হলো 3 বছর, মানে খুব রিসেন্ট বছরগুলো থেকে এটা ফেস 3 করা বছর, কারণ হয়েছে। লাস্ট 2-2.5 বছর দলটা চালাতো আইপ্যাক আর পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানো যেত না, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছানো যেত না। আমাদের কাছে অর্ডার আসতো, এই অর্ডার অনুযায়ী কাজ করো, নইলে সাইড হয়ে যাও, মাই ওয়ে অর দ্য হাইওয়ে। আর রিজু দত্ত শুধু নয়, রিজু দত্ত প্রথমে মুখ খুলেছিল বলে সবাই গালাগাল দিয়েছিল, এখন রিজু দত্ত এক্স্যাক্টলি যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোই তো এখন তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক আর পদত্যাগী কাউন্সিলররা বলছে টিভির সামনে। আমি প্রথমে মুখ খুলেছিলাম, তাই আমাকে ভিলেন করতে সুবিধা হয়েছিল লোকে। এখন তো যে লোকেরা আমাকে ভিলেন করেছে তারাই ফোন করে বলেছিল, দাদা তুমি তো ঠিক ছিলে, এখন তো সবাই একই কথা বলছে। দায়িত্ব নিয়ে একটা বেসরকারি সংস্থা পার্টিটাকে বিক্রি করে দিল। কিন্তু আমার কাছে এখনো অবাক কাণ্ড যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ কি করে তার জন্মদেয় একটা দলকে একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দিল, এটা আমি এখনো জানি। কারণ তিনি তো বলেন যে বাংলার রাজনীতি একদম অন্যরকম, এবং বিজেপিকে বারবার করে কটাক্ষ করে বলা হয় যে বিদেশ থেকে আগত হয়ে বাংলার মাটিতে কোনো রকম কোনো রাজনৈতিক দল চালানো সম্ভব হবে না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রচারে গাড়ির ছাদ খোলা, গাড়িতে উঠে নিয়ে জাস্ট মা বাপ তুলে অনেক রকম কটাক্ষ, অনেক রকম ভাষাতে আমরা দেখেছি তাকে প্রচার করতে। সেই দলের মাটি যখন এরকম নড়বড়ে হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম কোনো রেসপন্স ছিল না। রেসপন্স থাকলে তো কিছু একটা চেঞ্জ হতোই, তিনিও বুঝতে পারেননি। দেখুন, 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জির হাত ধরে, এবং সমগ্র বাংলার মানুষ দুহাতে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছিল, তখন আমি একটা কথা বলেছিলাম যে তৃণমূল জেতেন, বামফ্রন্ট হেরেছে। ঠিক একইভাবে 2026-এ বিজেপি কিন্তু জেতেন, তৃণমূল হেরেছে। ভালো করে বুঝতে হবে, বিজেপি জেতেনি, তৃণমূল হেরেছে। সাধারণ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের লোকাল লেভেলের নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত, জেলা পরিষদ, ব্লক সভাপতি এবং এই লোকাল নেতাদের যে স্যাটেলাইটগুলো যেগুলো বুলেট নিয়ে ঘোরে, তাদের উপরে তিতি বিরক্ত হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিয়েছে। কিন্তু যখন মমতাদি ক্ষমতায় এসেছিলেন তখন আমাদের স্লোগান ছিল মা মাটি মানুষ। এবং তুমি করে বলছি, যখন 11 থেকে 16 অবধি যদি তুমি দেখো তৃণমূল কংগ্রেসে, মমতাদি চরকির মতো ঘুরে বেরিয়েছে সারা বাংলায় আর মানুষের জন্য কাজ করে, মানুষ খুব খুশি ছিল। কিন্তু এই বিগত 3 বছরে মা মাটি আর মানুষের থেকে মমতাদি আর দল আলাদা হয়ে গেছে। সেটা কে করেছে? সেটা এই আইপ্যাক, এই যে তুমি বললে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেগুলো টিভিতে দেখা গেছে, গাড়ির ছাদের উপর থেকে তার ভাষা সন্ত্রাস, বা গাড়ির ছাদের উপর থেকে তার ব্যক্তি আক্রমণ, এখন তো হাইন্ডসাইটে আমরা বুঝতেই পারছি যে সেগুলো মানুষ ভালোভাবে নেয়নি। 4 তারিখের পর তো কোন দিল্লির বাবা আসবে দেখে নাও, এটা মানুষ ভালোভাবে নেয়নি। ফলতায় যেখানে 2 বছর আগে তৃণমূল কংগ্রেস 2024 সালে 1.5 লক্ষ ভোটে জিতেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়ে 4র্থ স্থান, বামফ্রন্ট 2য় স্থানে উঠে গেছে। তার মানে ভয় কেটে গেছে মানুষের। তার মানে ডায়মন্ড হারবার মডেলটা পুরোটাই দুষ্কৃতি, দুর্বৃত্ত আর ভয়ের ওপর দাঁড়িয়েছে। এটা তো এখন আমরা ফিল করতে পারছি। কিন্তু আমরা যখন দল করতাম, আমি যে দলের মুখপাত্র ছিলাম, আমার লিডার কে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তো আমার লিডার যা বলবে দলের মুখপাত্র অনুযায়ী, সেটাই তো পার্টি লাইন। আজকে ধরো বামফ্রন্টে সেলিমদা বা সুজনদা যেটা বলবে, দ্যাট ইজ পার্টি লাইন। তাদের দলের মুখপাত্ররা টিভিতে গিয়ে সেই লাইন ধরেই কথা বলবে। বিজেপিতেও একই নিয়ম, তৃণমূল সিপিএমেও একই নিয়ম, কংগ্রেসও একই নিয়ম, তৃণমূলেও একই নিয়ম। কিন্তু এখন
এই ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস আত্মসমালোচনা করছে কিনা আমি জানি না, বাট আমি আত্মসমালোচনা করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে ব্যক্তি আক্রমণ, ভাষা সন্ত্রাস এর কোনো জায়গা নেই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সৌজন্য, যে সৌজন্য বোধটা তৃণমূল কংগ্রেস একেবারে লাটে তুলে দিয়েছে। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, a premium ladies hostel। আর কিছুদিন পর যদি জিতে যেত তৃণমূল কংগ্রেস, তাহলে বলা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাবেন, এবং যাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য পরিকল্পনা চলছে বা যেই কথাগুলো আমরা শুনতে পেয়েছি, সেই মুখ্যমন্ত্রী হওয়ার আগে যেরকম ভাষা সন্ত্রাস, যেরকম আঙ্গুল দেখিয়ে বাবা মা বোন বউ বিভিন্ন শব্দ তুলে নিয়ে এসছে, তাকে কি বাংলার মানুষ একসেপ্ট করতো? কোথাও গিয়ে এটাও বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই দলটা হেরে গিয়েছে। দেখুন, যারা বলছে এখন ডাইরেক্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই দল হেরে গেছে, আমি দায়িত্ব নিয়ে তোমাকে বলছি, আমি নিজেকে ইনক্লুড করে তোমাকে বলছি, যদি আজকে দল জিততো তাহলে সেই সকল ব্যক্তি এবং রিজু দত্ত 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তার সাথে সেলফি তুলতে বাধ্য হতো, কারণ নইলে তো তুমি দল করতে পারবে না, এটা বাস্তব কথা। কিন্তু পুরো দায়টা কি অভিষেক ব্যানার্জির? যে কাউন্সিলররা আজকে পদত্যাগ করছেন তাদের দায় নেই? যে সাংসদরা আজকে পদত্যাগ করছেন তাদের দায় নেই? যে বিধায়করা আজকে বিমুখী কথা বলছেন তাদের দায় নেই? রিজু দত্তরও 1% হলেও দায় আছে, একদম আছে। এই দায় এড়িয়ে যাওয়া যাবে না, এই দায় এড়িয়ে দেওয়া যাবে না, এই দায়টাকে মেনে নিতে হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এটাও পরিষ্কার যে নেতৃত্বের দোষ ছিল, নেতৃত্বের দোষ ছিল। নেতৃত্ব যেভাবে লাস্ট 2-3 বছর এই দলটা চালিয়েছে, যে কর্পোরেট মডেল, সেই কর্পোরেট মডেল দলের কর্মীদের কাছে অ্যাকসেপ্টেবল ছিল না, বাংলার মানুষের কাছে অ্যাকসেপ্টেবল ছিল না। আজকে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরত আসতো তাহলে খুব কম করে হলো 1000 বিজেপির কর্মী খুন হতো, ঠিক নাম্বার 1। এবং সজল ঘোষ তো সেটা ডিবেটের আমি বলছি, সজল ঘোষ তো কংগ্রেস থেকে তৃণমূল পরবর্তীকালে বিজেপিতে গেছে, আমি তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে এখনো তো অন্য দলে যাইনি। আমি বলছি 1000 বিজেপির কর্মী খুন হতো, এবং তারপরে যে বাহুবলী কালচার বাংলায় চলে আসতো, সেখানে বাংলার মানুষের বাক স্বাধীনতা বলে কিছু থাকতো না, বাংলার মানুষের স্বাধীনতা বলে কিছু থাকতো না, পুরোটাই এই ক্ষমতার অপপ্রচারের জন্য পুরোটাই একটা মানে এক অটোক্রেসি, একটা স্বৈরাচারী রাজ্য তৈরি হতো, একটা স্বৈরাচারী সরকার তৈরি হতো। তো 4 তারিখের আগে 3 তারিখ সকালবেলা আমি প্রার্থনা করেছি তৃণমূল ক্ষমতায় আসুক, কিন্তু 4 তারিখ আর আজকের মধ্যে 23 দিন আমি আত্মমূল্যায়ন করে দেখেছি, বাঙালি হিসেবে, বাংলার ভূমিপুত্র হিসেবে এই পরিবর্তনটা দরকার ছিল, নইলে বাংলা শেষ হয়ে যেত। এত কিছু বোঝার সত্ত্বেও দলের জন্য কেন নিজেকে আত্মত্যাগ করেছো? দলটা তো অন্তর থেকে করেছি, হাঁড়ি চড়িয়ে তো দল করিনি। আজকে আমার ব্যাকগ্রাউন্ড আমি তোমার দর্শকদের জন্য বলছি। আমার বাবা ডাক্তার ছিল, আমার মা ডাক্তার, আমার ছোট ভাই ডাক্তার, আমার স্ত্রী একটা বেসরকারি সংস্থায় ভাইস প্রেসিডেন্ট পোস্টে কাজ করে, আমার ভাইয়ের বউ পিএইচডি করছে মাইক্রোবায়োলজিতে, আর আমি ইংল্যান্ড থেকে পিএইচডি করেছি মাইক্রোবায়োলজিতে। আমি আজকের দিনেও একটা ক্লাস 1 গেজেটেড অফিসার পোস্টে চাকরি করি। আমি তো হাঁড়ি চড়িয়ে তৃণমূল কংগ্রেস করি। তুমি যে বাড়িতে বসে আমার ইন্টারভিউ নিচ্ছ, আমার বাড়িতে তো ইডি রেড হচ্ছে না, আমার বাড়িতে কর্পোরেশন নোটিশ দিচ্ছে না, আমার নামে তো 27 দিনে কোনো এফআইআর হয়নি, আমার নামে তো কেউ বলতে, এই যে আমি যে বিধানসভায় থাকি এই বাড়িতেই আমার জন্ম হয়েছে। আমি তোমায় ওপেন ক্যামেরার পর্দায় চ্যালেঞ্জ করছি, তুমি বাড়ির বাইরে গিয়ে লোকদের প্রশ্ন করো, তারা বলবে এই বাড়িটা সিপিএম জামানায় যা ছিল এখনো তাই আছে, বিজেপির জমানাও থাকবে। এই বাড়িতে সিপিএম জামানায় 3টে গাড়ি ছিল, তৃণমূলের জমানাও আছে, বিজেপির জমানাতেও থাকবে। আর আমি ওপেন চ্যালেঞ্জ করছি ক্যামেরার পর্দার সামনে যে এই বিধানসভা, কাশীপুর বেলগাছিয়া বিধানসভা, এখন তো বিজেপির সরকার, বিজেপির বিধায়কের নাম রিতেশ তিওয়ারি, তিনি আমার পরিবারকে রক্ষা করেছেন এই তৎকাল বিজেপির গুন্ডাদের হাতে। তাকে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে রিজু দত্তের নামে এই অঞ্চলে কোনো অবৈধ নির্মাণ আছে কিনা, কারুর জমি লুট করেছে কিনা, কারুর বাড়ি লুট করেছে কিনা, কারুর কোনো মেয়ের গায়ে হাত দিয়েছে কিনা, পুরনো রিজু দত্তের নামে কোনো এফআইআর জিডি আছে কিনা, বা বিজেপির কোনো কর্মীকে মারধর করেছেন কিনা, বা বিজেপির কোনো কর্মীর নামে ফলস পুলিশ কেস দিয়েছে কিনা। আমি তো করিনি, আমি তো অন্তর থেকে নিজের গ্যাটের পয়সা খরচা করে দল করেছি। আর যেহেতু আমি যে পরিবার থেকে আসি, আমি ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান, আমার বাবা মা নেতা মন্ত্রী নয় যে তাদের ছেলে মেয়ে হিসেবে যুবতে পদ পেয়ে গেলাম, যেটা হয় তৃণমূলে, ছাত্রতে পদ পেয়ে গেলাম, কাউন্সিলর টিকিট পেয়ে গেলাম, এমএলএ টিকিট পেয়ে গেলাম। আমার তো সেটা হয়নি। আমি তো
ইংল্যান্ড থেকে পিএইচডি করে আসার পরও আমি রাস্তায় ফ্ল্যাগ লাগিয়েছি, পোস্টারে বাটাম মেরেছি নিজের হাতে। তখন তো দলটার নামে এত কিছু ছড়িয়ে গেছিল যে দল না, খারাপ, তখন ছড়ায়নি, তখন মানে ছড়ায়নি, ছড়ানো পরবর্তী শুরু সময়। হচ্ছিল, হ্যাঁ। আমি বলছি তো, আমি সেই জায়গায় দাঁড়িয়ে, যেমন আরজিকর কাণ্ড সারা পৃথিবীকে নড়িয়ে দিয়েছিল, তখন মুখ খোলাতেও তো একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। বলছি আমি আরজিকর কাণ্ড যখন হয়, যখন সঞ্জয় রায় 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়, আমি আমার দলকে গিয়ে চ্যানেলে ডিফেন্ড করেছি, কারণ সেটা আমার রাজধর্ম ছিল, আমি দলের মুখপাত্র ছিলাম। আমার বাড়ির মহিলারা তখন রাত দখল করতে গেছিল, এবং তারপরে যখন সন্দীপ ঘোষকে পোস্টিং দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি হয়, এইসব অন্য ডাক্তার, আমি আর তাদের নাম নিচ্ছি না, যেটা তদন্তের আয়ত্তায় বলে, তাদেরকে বাঁচানোর চেষ্টা হয়, তখন আমি দলকে প্রতিবাদ করেছিলাম, আর তার জন্য আমাকে 1 মাস দল থেকে বসিয়ে দেওয়া হয়েছিল, টিভির থেকে। বাংলার আজকের দিনের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার একটা পুরনো ভিডিও আছে, এবিপি আনন্দে তিনি সুমন দেকে সাক্ষাৎকারে বলেছেন 2006 সালে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনার পর বুদ্ধদেব ভট্টাচার্য তাকে ডেকেছিলেন, শুভেন্দু অধিকারীকে বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন বলে শুভেন্দু অধিকারীকে 2006 সালে বিধানসভায় 2 বছর বলতে দেওয়া হয়নি। তাহলে আমি কে? মানে লাস্টে তৃণমূল কংগ্রেসে এমন একটা স্ট্রাকচার হয়ে গেছিল, ইটস মাই ওয়ে অর দ্য হাইওয়ে। তুমি রাজনীতি করো, তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা থাক না থাক, তুমি ভালো ছেলে, ভদ্র ছেলে হও না, সেটা আমরা তো, আচ্ছা স্বপ্ন দেখাটা কি অপরাধ না? কিন্তু যে স্বপ্নের মধ্যে এত বাধা, যে স্বপ্নের মধ্যে এত কালিমা, দলের মধ্যে তো প্রতিবাদ করেছি। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিজ হোস্টেল। এবার যেহেতু আমার মা গভর্নমেন্ট পেনশন পায়, আমার ভাই সরকারি চাকরি করে, আমি সরকারি চাকরি করি, আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসলে আমাদের চাকরি খেয়ে নিত তৃণমূল কংগ্রেস। আমি তো তাও অনেক সময় ভেবেছি রাজনীতি আর করবো না, কিন্তু 13 বছর যে দলটার পেছনে দিয়েছে, আমি তো ভুল করিনি। আমি ভেবেছিলাম আমি দলটা করব, অন্তত আমি মানুষের হয়ে কাজ করব। আমাদের দলে আজকের দিনও এরকম বিধায়ক, এরকম সাংসদ আছে যারা এই দলের মধ্যে থেকেও মানুষের জন্য কাজ করেছে, আছে। সবাই খারাপ হতে পারে না, আমি সবাইকে বলতে পারি, আমি নাম করে বলতে পারি, কিন্তু আমি নাম নিই না, কারণ আছে। কিন্তু অধিকাংশই দুষ্কৃতি আর দুর্বৃত্ত ঢুকে গেছে। তারও একটা কারণ আছে, তোমার সময় থাকলে আমি বলবো। আমরা শুনবো আজকে। দল 2021 অব্দি, 19 অব্দি দল পারফেক্ট ছিল, কারণ চোখ তুলে আঙুল তুলে কথা বলার জায়গা ছিল না, এত ভালো কাজ করেছিল তৃণমূল কংগ্রেস এবং মমতাকে। 2021 বিধানসভার ভোটের আগে কেউ একটা মাথায় ঢোকালো যে বিরোধী শূন্য করে দিতে হবে, মানে কলকাতায় 11-তে 11-0 পেতে হবে, বীরভূমে 11-তে 11-0 পেতে হবে, মুর্শিদাবাদে 22-0 করতে হবে, হাওড়া 16-0 করতে হবে। এবার তোমাকে একটা জিনিস বুঝতে হবে তিথি, আজকে তুমি যেখানে থাকো সেখানে যদি 100টা লোক থাকে, আমি ধরে নিচ্ছি 60 জন তৃণমূলকে সমর্থন করে, বাট 40 জন বামপন্থী আছে, 40 জনের মধ্যে 20 জন বামপন্থী, 20 জন কংগ্রেস, 10 জন কংগ্রেস, 20 জন বিজেপির সমর্থক আছে। এবার যখন তোমাকে বিরোধী শূন্য করতে হবে, মানে এই 40 জন মানুষ যাদের ভিন্ন মতাদর্শে যারা বিশ্বাস করে, তাদের গলা টিপে তোমায় ধরতে হবে, তাদের কণ্ঠরোধ করে দিতে হবে। সেটা তো রিজু দত্তের মতো ছেলেরা পারবে না, সেটা কারা করবে? গুন্ডা, মস্তান, যত রকমের অসভ্য দুষ্কৃতি দুর্বৃত্তগুলো। এবং এই বিরোধ শূন্য করতে গিয়ে তাদের, যেটাকে ইংলিশে বলা হয় পলিটিক্যাল প্যাট্রোনেজ দেয়া হলো, তাকে রাজনৈতিক আঁচলের ছায়া দেয়া হলো, পুলিশ কেস থেকে তাদের বাঁচানো হলো। এবার একটা ক্রিমিনাল যদি জানে পুলিশ আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে না, সে তো, তার পেটে তো কালির দাগ নেই, সে যা করার তাই করেছে। আর এদের জন্যই কিন্তু দলটা আজকে ডুবলো। রিজু দত্ত বা কাকলি ঘোষ দস্তিদার বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা অরূপ চক্রবর্তীর জন্য তৃণমূল কংগ্রেস ডোবেনি, দলটা ডুবেছে এই একদম নিচু স্তলার চোর চোট্টা বদমাস এবং তাদের আশেপাশের 5-6টা স্যাটেলাইট যারা বুলেট নিয়ে ঘোরে। আমাকে যখন, শুধু কি তাই? অ্যাবসলিউটলি, আমি বলছি তোমায়, আমাকে যখন 1 মে তৃণমূল কংগ্রেস, পুরো তৃণমূল কংগ্রেসের বাংলার সব নেতার সামনে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাকে আর সায়নী ঘোষকে কাউন্টিং অবজারভার করলো পূর্ব মেদিনীপুরে, আমি তার আগের দিন আমি দলকে জানিয়েছি যে আমার ফিডব্যাক প্রতিটা, যেহেতু আমি প্রতিটা জেলা ঘুরতাম, আমার ফিডব্যাক হচ্ছে মানুষ আমাকে বলছে আমরা দিদিকে ভোট দেবো দাদা, কিন্তু এই পঞ্চায়েতের চোরটাকে সরান। ঠিক, আমি দিদিকে ভোট দেবো দাদা, এই জেলা পরিষদের ডাকাতটাকে সরান। আমি বারংবার দলকে বলেছি, কিন্তু এখন দেখছেন না বিধায়ক সাংসদরা, তুমি তো দেখতে পাচ্ছ কি বলছে। আমাকেও তাই বলা হয়েছিল, তুমি নিজেরটা বোঝো, অত বেড়ে খেলার দরকার নেই। আজকে সেই জন্যে
তারা বুঝছে। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। একজন বিধায়কের কি 100 কোটি টাকা থাকতে পারে? 4টে গাড়ি, 8টে ফ্ল্যাট, 17টা রেস্টুরেন্ট, মানে এভাবে কি সম্ভব? এবং তাকে জেতানোর জন্য যে সাধারণ মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন লড়ে গেছে, তাদের সম্মান কোথায়? আমি গত পরশুদিন আমার মাকে বলছিলাম যে আমার কোনো কোনো সময় ফ্রাস্ট্রেশন হয় যে কিছুই করতে পারলাম না লাইফে। আমার গাড়িটা যদি তুমি দেখো ওই অ্যাপে, আমার গাড়িটা 12 বছর বয়স, আমি গাড়িটা চেঞ্জ করতে পারলাম না মা। তখন মা বলল, আজকে যদি তোর একটা রিসর্টের মতো বাড়ি হতো, আমার যদি 1 কেজি সোনা হতো, তোর বউয়ের 2 কেজি সোনা হতো, একটা নতুন ঝাঁ চকচকে নতুন গাড়ি হতো, আজকে আমাকে তোর সাথে শুক্রবার করে প্রেসিডেন্সি জেলে দেখা করতে যেতে হতো। সেই দিকে তো মা দক্ষিণাকালী বাঁচিয়ে নিয়েছে, সেই দিকে তো বাঁচিয়ে নিয়েছে। আমার যত বন্ধু আছে বামফ্রন্টে বা বিজেপিতে বা কংগ্রেসে, তাদের কাছেও নিশ্চয়ই আপনারা যান, তার ক্যামেরার পেছনে আমার ব্যাপারে একবার জিজ্ঞেস করবেন, কেউ বলতে পারবে না, কেউ কোনোদিন বলতে পারবে না যে রিজু দত্ত কারোর থেকে টাকা নিয়েছে। বা ক্ষমতার একদম শীর্ষে থাকার সময়ও কোনো বামপন্থী বা বিজেপি বা কংগ্রেসের কারোর সাথে আমি দুর্ব্যবহার করেছি, এবং আমি নাম নেব না। সেই সময় বামপন্থী যারা আজকে সারাক্ষণ যাদের টিভিতে দেখা যায়, বিজেপির নেতা যাদের টিভিতে দেখা যায়, কংগ্রেসের নেতা যাদের টিভিতে দেখা যায়, তারা আমাকে বারংবার ফোন করেছে পিজি, এনআরএস বা ক্যালকাটা মেডিকেল কলেজে পেশেন্ট অ্যাডমিশনের জন্য। আমি করে দিয়েছি, আমি করেছি বলেই তো বলতে পারছি। আমি তখন দল দেখিনি, রং দেখিনি। সে তার একটা পার্টিতে একটা ছেলে পার্টি করে, সে সিপিএম করতেই পারে, করতেই পারে। তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে ফোন করে বলছে একটা এনআরএস এর বেড পাচ্ছি না, বেড করিয়ে দাও। আমি যদি একটা বেড করিয়ে দিই, তার মানে কি আমি দলের সাথে অন্যায় করলাম, শৃঙ্খলা ভাঙলাম? এটা হতে পারে কখনো। কিন্তু যদি আমার দল সেই সময় জানতে পারতো, তখনও আমার বিরুদ্ধে অ্যাকশন হয়ে যেত যে তুমি কি করে একটা সিপিএম এর ছেলের অ্যাডমিশন করিয়েছো। এই হুঙ্কারগুলো কার ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না অভিষেক মমতাদির বন্দ্যোপাধ্যায় কাছে ছিল? তো আমাদের অ্যাক্সেসই ছিল, কারণ তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার আশেপাশে তো সব সিনিয়র মন্ত্রীরা থাকতেন। আমাদের অ্যাক্সেস ছিল না, আমাদের অ্যাক্সেস ছিল ক্যামাক স্ট্রিট অফিস। অভিষেক বাবুর কাছে অত অ্যাক্সেস ছিল না ক্যামাক স্ট্রিট অফিস, আর অ্যাক্সেস ছিল আইপ্যাকের কাছে। বাট ওই যে অ্যাক্সেসটা, দ্যাট অ্যাক্সেস ওয়াজ আ ওয়ান ওয়ে রোড। অ্যাক্সেসটা হচ্ছে ওই দিক থেকে অর্ডার আসবে, ওই দিক থেকে টুইট আসবে, ওই দিক থেকে কি বলতে হবে মিডিয়ার সামনে কোনো জায়গা ছিল না, সেইটা বলে দেওয়া হবে। আর তোমায় সেটা তুমি জানো, আমি চাইলে দেখিয়েও দিতে পারি, বাট আমি এগুলো দেখাতে চাই না। আমাদের কাছে টুইট লিখে আসতো, আর সে আমাদের কাছে না, শুধু মন্ত্রীদের কাছে টুইটস লিখে আসতো, যেগুলো টুইট করতে হতো। আর তোমার মন্ত্রীদেরও ক্ষমতা ছিল না তার একটা দাঁড়ি কমা সেমিকলন চেঞ্জ করা। মন্ত্রীদের আমি দলের সবচেয়ে টাফেস্ট অ্যাসাইনমেন্ট করেছে রিজু দত্ত, যেটা অন্য কেউ করেনি, কোনো মন্ত্রী, বিধায়ক, সাংসদও করেনি। আমি পঞ্চায়েতে নন্দীগ্রাম করেছি, আমি প্রতিবাদ সভা করেছি নন্দীগ্রাম, আমি বিজয়া সম্মেলন করেছি নন্দীগ্রাম, আমি অভিষেক ব্যানার্জির নন্দীগ্রাম 27 দিন নন্দীগ্রামে কাটিয়েছি। বিধায়কের নাম শুভেন্দু অধিকারী, যিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী। আমি সবচেয়ে বেশি ভোকাল ছিলাম, আমি সবচেয়ে বেশি অ্যাটাক করেছি আজকের দিনের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাকে যদি 100টা জিনিস লিখে পাঠানো হতো যে এইটা বলো এটা বলো, আমি 10% বলেছি, 90% মনে হয়নি কখনো যে আজকের দিনে যদি মুখ্যমন্ত্রী, যেটা আমরা দেখছি সামনে, লাশ হয়ে যেতে পারতে? হ্যাঁ, কারণ যেভাবে আমরা দেখেছি ডিবেটে বসে তোমাকে বিভিন্ন শব্দের মাধ্যমে কটাক্ষ করতে, এক একটা অবজারভারের তো অনেক রকম দৃষ্টিভঙ্গি থাকে, তোমার যা দিক ছিল আমরা দেখেছি বিভৎস ভয়ানক ছিল। এক্স্যাক্টলি। এবার সেই এই দুটো পয়েন্ট আমাকে এলাবোরেট করতে দাও। হোয়াটএভার আই ডিড অ্যাজ আ স্পোকসপারসন অফ দ্য পার্টি, আমি দলের মুখপাত্র হয়ে যে কাজগুলো করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী নয়। আমার ওটাই কাজ ছিল, আমার ওটাই রাজধর্ম। আজকে শতরূপা একই কাজ করছে নিজের দলের জন্য, সজল ঘোষ একই কাজ করছে তার দলের জন্য, আশুতোষও একই কাজ করছে তার দলের জন্য। ঠিক আছে, এবার রইল অবজারভারদের কথা, যেটা তুমি বললে। অজয় পাল শর্মা, আমি নামটাই বলে দিচ্ছি, আইপিএস অজয় পাল শর্মা। ওই ভিডিওটা যদি তুমি খুব ভালো করে দেখো, ওই ভিডিওটা আমাকে দিয়ে করানো হয়েছিল কোথায়? তৃণমূল ভবনে। ভিডিওটা কোথা থেকে রিলিজ হয়েছিল? তৃণমূল অফিসিয়াল হ্যান্ডেল থেকে, সোশ্যাল মিডিয়া। রিজু দত্ত ভিডিওটা বাড়িতেও করেনি, রিজু দত্তের ফেসবুক বা টুইটার থেকে ওটা আপলোড হয়নি, তো দলের পক্ষ থেকে আমি করেছিলাম। এবং যখন পালাবদল হলো, তুমি বিশ্বাস করো, আমার নামে 65টা এফআইআর হয়েছিল উত্তরপ্রদেশে। আমি দলকে ফোন করি, 65টা এফআইআর, আমি দলকে ফোন করি, দল আমার ফোন ধরেনি, কোনো আমাকে আইনি সাহায্য দেয়নি। আমি উত্তরপ্রদেশে
সিনিয়র বিজেপি নেতৃত্বের সাথে, যাদের সাথে আমার ব্যক্তিগত স্তরে আলাপ জাতীয় মুখপাত্র হওয়ার কারণে, কারণ আমার দিল্লিতে একটা পরিচিতি আছে, তারা আমাকে বলে তুমি একটা অ্যাপোলজি ভিডিও করো, দিয়ে আমি আমার লয়ারের সাথে কথা বলি, অ্যাপোলজি ভিডিওটা আমি টুইটারে পোস্ট করি, সেটা ভাইরাল হয় সারা ভারতবর্ষে, দিয়ে আমার লয়ার বললো যে বাকিটা আমরা দেখে নিচ্ছি, অ্যান্ড আবার বিজেপি সাপোর্টেড, এবং ওই 65টা এফআইআরকে কশ করে দেওয়া হয় ইউপিতে। তৃণমূল কংগ্রেস কোথায় ছিল? আমি তো ওটা রিজু দত্ত ব্যক্তি কোনো, আমি তো তাকে চিনি না, যাই না, তাকে গাল দিতে যাবো কেন? আমাকে তো বলা হয়েছে গাল দাও। আজকে তুমি একটা জিনিস দেখো, এই যে ফেসবুকে লোকে গালাগাল দিচ্ছে, এতদিন রিজু দত্তকে দিয়েছে, 3 দিন আগের থেকে কাকলিদিকে দিচ্ছে, আজকের দিন থেকে অরূপ চক্রবর্তী আর সুশান্ত ঘোষকে দিচ্ছে। তাদের দলের প্রতি অবদান কি? 2 দিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি পেশায় আইনজীবী, বার অ্যাট ল, একজন ব্যারিস্টার, তিনি একটা কেস নিয়েছেন, সেটা নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু যারা নিজেদের বাম সমর্থক বা বামপন্থী হিসেবে বলে, তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ট্রোল করছে। আরে তোরা ওনার থেকে বেশি বামপন্থী, তোদের ওনার থেকে বেশি কিন্তু এক্সপেকটেশন তো কোথাও গিয়ে একটা নড়বড়ে না, 1 সেকেন্ড, হোয়াট ইজ দ্য আই এম আস্কিং ইউ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সপেকটেশন এন্ড ট্রোল? আজকে শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, বিজেপির সভাপতি, যে বিজেপিকে ক্ষমতায় এনেছে, সে বলল যে তৃণমূলেও কিছু ভালো লোক আছে, সেটা দল বিবেক বিবেচনা করবে। বিজেপির ছেলেপুলেরা তাকে ট্রোল করছে যে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসছে। ভাবা যায় এটা? কিন্তু প্রথমে তো তিনি বলেছিলেন যে তৃণমূলীকরণ হবে না, কোন রকম ভাবে তৃণমূলের কেউ আসবে না। না, সে উনি পরিষ্কার বলেছেন, চোর চোট্টা বদমাশ যারা সিন্ডিকেটের সাথে যুক্ত, গরু বালি কয়লার সাথে যুক্ত, তাদের জন্য দরজা বন্ধ। আজকে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এটা রাজনীতি, এটা রাজনীতির জায়গা। শুভেন্দু বাবু বাংলার মুখ্যমন্ত্রী কোন দলে ছিলেন? আমার থেকে বেশি তিনি তৃণমূল করেছিলেন, তাকে তৃণমূল ছাড়তে বাধ্য করা হলো কেন? আজকে বাংলার ক্যাবিনেট মিনিস্টার নিশীথ প্রামাণিক, যখন আমি আর নিশীথ যুব করতাম, এক থালায় খাবার খেয়েছি। নিশীথকে কিভাবে দল থেকে তাড়ানো হয়েছিল আমি জানি, ওর পারমিশন ছাড়া আমি ক্যামেরার সামনে বলবো না, আমার সামনে ঘটেছে কিভাবে ওকে তাড়ানো হয়েছে। সজল ঘোষ কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর বিজেপি, সজল ঘোষকে কিভাবে দল থেকে তাড়ানো হয়েছে। তাপস রায় আমার জন্মের আগের থেকে কংগ্রেস আর তৃণমূল করেছে, এখন তো বিজেপি। শঙ্কর ঘোষ বামপন্থী, বিজেপির আগামী দিনের মন্ত্রী। রেজ্জাক মোল্লা বামপন্থী ছিল, পরে তৃণমূলের মন্ত্রী। দিস ইজ পলিটিক্স, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। পলিটিক্সে সবসময় যে কোনো ব্যক্তি, তার যদি অন্য দলে ভ্যালু এডিশন থাকে, তাহলে তার জায়গা থাকে। হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, তিনি তো কংগ্রেস ছিলেন, আসামের মুখ্যমন্ত্রী। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, a premium ladies hostel। চন্দ্রবাবু নাইডুর সাথে জোট করে নীতিশ কুমারের সাথে জোট করে বিজেপি কেন্দ্রের সরকার চালাচ্ছে। তোমার মধ্যে যদি মেটেরিয়াল থাকে, তোমার মধ্যে যদি ভ্যালু এডিশন থাকে, সব দলে তোমার জায়গা হবে। যদি স্থূলভাবে বলি তোমার দর্শকদের জন্য, যখন ব্যারেটো মোহনবাগানের ইস্ট বেঙ্গলকে 3 গোল দিয়েছিল, ইস্ট বেঙ্গলের সমর্থকরা ব্যারেটোর মামাসি তুলে গালাগাল করেছে। আবার বাইচুং যখন ইস্ট বেঙ্গলের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিল, বাইচুং ভুটিয়াকেও মোহনবাগানের সমর্থকরা মামাসি তুলে গালাগাল করেছে। তা বলে কি বাইচুং মোহনবাগানে আসলে চাইলে টুটুবাবু ওকে গলায় জড়িয়ে ধরতো না? ট্র্যাভিস হেড যখন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নামে ইন্ডিয়ার এগেইনস্টে, ভবিষ্যতে কি তোমার ইচ্ছে রয়েছে? বলছি তোমাকে, যখন ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নামে, সারা ভারতবর্ষ গাল দেয়, কিন্তু যখন আইপিএল অকশনে আসে, ভারতীয় সবকটা টিম ব্যাট তুলে দাঁড়িয়ে থাকে। আমি তৃণমূল কংগ্রেসের ট্র্যাভিস হেড ছিলাম, the most vocal person who has done the toughest assignments for this party, from attacking the police observers to attacking the current chief minister of West Bengal. আমার বাংলার মুখ্যমন্ত্রী উদার, আমার বাংলার মুখ্যমন্ত্রী, কারেন্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মনটা এত বড়, নইলে আমাকে তো ভ্যানিশ করে দিতে পারতো। আমি কে? এটা দলে থাকাকালীন বুঝতে পেরেছিলে? দলে থাকাকালীন, আমি আবারও বলছি, দলে থাকাকালীন আমি দলের লাইন ফলো করেছি। আমি যখন মঞ্চে বক্তব্য শেষ করছি, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন ইন্ডিভিজুয়াল পারসন হিসেবে তো তোমার তো মানে মাথা তো কাজ করেছিল এই বিষয়গুলো, তো তখনও নাড়া দেওয়ার কথা, অন্যায় কি অন্যায় বলা। 100টা জিনিস লিখে পাঠাতো, আমাকে কি লিখে পাঠাতো জানো? শুভেন্দু অধিকারী বাবাকে আক্রমণ করে, শুভেন্দু অধিকারীর মাকে রোহিঙ্গা বলে ডাকো, সেগুলো তো কোনোদিন বলিনি। উল্টে তুমি জানলে খুশি হবে, আমার ফেসবুকে এখনো ভিডিও আছে, এই একটা নতুন জানোয়ার রাজনীতিতে নেমেছে, এখন নতুন মার্কেটে এসছে, হুমায়ুন কবির। আমি তাকে জানোয়ার বলেই বলছি, সে হতে পারে বিধায়ক, আমার বিরুদ্ধে ডিফামেশন কেস করতে পারে, আমি ওপেনলি বলছি। সে কিছুদিন আগে ভোটের রেজাল্ট বেরোনোর আগে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রীকে সমকামী বলে আক্রমণ করেছিল, তখন তৃণমূল হারেনি। কিন্তু আমি আমার ফেসবুকে ভিডিও করে বলেছিলাম, আমার থেকে বড় শুভেন্দু অধিকারী কোনো ক্রিটিক নেই,
কিন্তু আমি বলছি শুভেন্দু, তুমি একটা জানোয়ার, তুমি এ কথা বলতে পারো না। কে কি খাবে, কে কি পড়বে, কে কাকে ভালোবাসবে, কার কি স্বাধীনতা আছে সেটা কেউ বলতে পারে না। তখন কিন্তু তৃণমূল ক্ষমতায় ছিল। সো আমার মরাল কম্পাস ঠিক ছিল, আমি যতটা পেরেছি কার্টেল করেছি। বাট দ্যাট ওয়াজ মাই জব, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ মাই জব। আজকে ধরো তোমার মনে অনেক প্রশ্ন আমার জন্য থাকতে পারে, বাট তোমার এডিটর যে লাইন ধরে দেবে সেই লাইনের বাইরে তুমি বেরোতে পারবে না, কারণ তুমি একটা চাকরি করো। আজকে এই যে তুমি যেহেতু মিডিয়া, গদি মিডিয়া টার্মটা কোথা থেকে এসছে? কোনো সাংবাদিক ভুল নয়, তারা চাকরি করে। কিন্তু যদি চ্যানেলের মালিক বলে দেয় এই লাইনে তোমায় কথা বলতে হবে, তাহলে তোমায় কথা বলতে হবে। গণশক্তি, বামফ্রন্টের মুখপত্র, কোনোদিন তৃণমূলের বিজ্ঞাপন পাইনি। বিজেপির বিজ্ঞাপন পাওয়ার পরে বিজেপির অ্যাড করেছে তো, প্রথম ফুল পেজ করেছে তো। তাহলে রাজনীতিটা বুঝতে হবে। আমি রাজনীতিটা বুঝেছি লাস্ট 26 দিনে, তার আগে তো আবেগে করতাম, বোকা ছিলাম। তারপরে তো টিকিট নিতে চেয়েছিলে এবং সেই প্রত্যাশা নিয়ে তো গিয়েছিলে যে টিকিট পাওয়ার একটা কেন প্রত্যাশা থাকবে না? কথা হয়েছিল। তৃণমূলের যারা যারা টিকিট কিন্তু পেয়েছে, যে তোমাকে দলকে তুমি এত কাছ থেকে দেখেছো এবং এত নোংরা স্ক্যান্ডেল তুমি দেখেছো, সেই দলের প্রতি প্রত্যাশা যদি সত্যি লাস্ট মোমেন্টে থাকে, কার থেকে এবং তুমি এর আগের ভোটেও তো দেখেছো কিভাবে টাকা নিয়ে টিকিট দেওয়া হয়, কিভাবে কি প্রসেস হয়। এবার আমি বলছি, তুমি হ্যান্ড অন ইওর হার্ট, তুমি আমাকে বলো তো, তৃণমূলের যারা টিকিট পেয়েছে তাদের পাওয়া উচিত ছিল না ঋজু দত্তের পাওয়া উচিত ছিল? সেটা তো মানুষ এবং বলবে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমাকে টিকিট কনফার্ম করে দিলে, এই আইটাকে আমার থেকে 50 লাখ টাকা চেয়েছে, ভাবা যায়? মা দক্ষিণাকালী বাঁচিয়ে নিয়েছে যে টাকাটা দিতে পারিনি, নইলে আজকে তো যাদের থেকে নিয়ে দিতাম তাদের ঋণ চোকাতে হতো আমার। বিজেপির যে নেতৃত্বরা আছে, নাম নেব না কারুর, তারা তো আমাকে আড়াই বছর আগে অফার করেছিল, 4-5 বছর আগে অফার করেছে। প্রবলেমটা ছিল কি, আমি খেটে মেহনত করেছি, তাই আমার স্বপ্ন ছিল এই দল থেকে আমি বিধায়ক হব বা এই দল থেকে সাংসদ হব, স্বপ্ন ছিল এটা। কিন্তু আমি আবেগে দলটা করেছি, মমতা দিকে দেখে। রাজনীতি কি আবেগে চলে? এখন বুঝতে পারছি তো এটা স্টুপিডিটি ছিল, এখন বুঝতে পারছি সেটা, তখন বুঝিনি। আর আমি তোমাকে বলছি, তৃণমূল কংগ্রেসের অধিকাংশ যে আদি নেতা আছে, যারা আজকে মুখ খুলছে বা পদত্যাগ করছে, পুরনো তৃণমূলের নেতা, তারা সবাই আবেগে দলটা করে, মমতার দিকে দলটা করে দেখে। বিজেপির একটা মতাদর্শ আছে, বামেদের একটা স্পেসিফিক মতাদর্শ আছে, আদর্শ আছে, কংগ্রেসেরও আছে। তৃণমূলের মতাদর্শ, তৃণমূলের আদর্শ একটাই, মমতা ব্যানার্জি। তৃণমূলের আলাদা কোনো মতাদর্শ নেই। তৃণমূলের মতাদর্শ, তৃণমূলের আদর্শ হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে দেখে মানুষ দল করেছে, মমতা ব্যানার্জিকে দেখে আমরা দল করেছি, মমতা ব্যানার্জিকে দেখে আমার বাবা আজকে পৃথিবীতে নেই, বাবা গিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে। আমরা তো সবাই কংগ্রেসই ঘরের ছেলে। আমার এই বাড়িতে সোমেন মিত্র এসে আমার দাদুর বন্ধু ছিল, তো আমরা কংগ্রেসই ঘরের ছেলে। আমরা মমতা দি হচ্ছে ওই দলটার আদর্শ। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। আমরা সকলেই জানি যে এই রঙের পরিবর্তন এবং মানুষের মধ্যে উন্মাদনা, সেখানে আমরা দেখেছি যে একটা সময় তৃণমূল কর্মীরা একেবারে পাগলের মতো, এই শব্দটা ইউজ করতে বাধ্য হচ্ছি, মন থেকে বাড়িঘর বিক্রি করে নিজের সোনা বন্ধক দিয়ে বিভিন্ন রকম পদ্ধতিতে দলটাকে একেবারে সাপোর্ট করেছে এবং দলের জন্য কাজ করেছে। ঠিক সেই কর্মীরাই 4 তারিখের পর হাওয়া এবং কাউকে রাস্তায় একটা মানুষকে দেখা যাচ্ছে না যারা তৃণমূলকে এতটা ভালোবেসে একেবারে প্রথম থেকে শেষ অবধি ছিল। সেটা কেন? দলকে তার দায়িত্ব নিতে হবে, কারণ দল কর্মীদের পাশে ছিল না দরকারের সময়। আজকে যখন 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ তাণ্ডব চলছে সারা বাংলায়, যদিও লিমিটেড তাণ্ডব, তৃণমূল ক্ষমতায় আসলে এর 100 গুণ বেশি তাণ্ডব হতো, 100 গুণ বেশি লাশ পড়তো এবং বাড়িঘরদর জ্বালানো হতো। বাট যেটুকুও হয়েছে, যখন তৃণমূলের পার্টি অফিস পোড়ানো হচ্ছে, তৃণমূল কর্মীরা ঘর ছাড়া, তৃণমূল কর্মীদের জীবন জীবিকা নষ্ট করা হচ্ছে, দোকান ভেঙে দেওয়া হচ্ছে ইত্যাদি, তখন কোনো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ফোন ধরেনি, কথা বলার প্রয়োজনও মনে করেনি, চাকর বাকর হিসেবে ট্রিট করেছিল। আর তখন এই তৃণমূলের কর্মীরা লোকাল বিজেপির নেতাদের সাথে কথা বলে, কোনো জায়গায় কান ধরে মাপছে, কোনো জায়গায় হাতে পায়ে ধরে তারা বাড়ি ফেরত এসছে। তো বিজেপির নেতারা তৃণমূলের কর্মীদের বাড়ি ফিরিয়েছে, বিজেপির নেতারা তৃণমূলকে তার পার্টি অফিস ফিরিয়ে দিয়েছে, বিজেপির নেতারা তৃণমূলের কর্মীদের দোকানপাট ফেরত দিয়েছে। তো তাহলে তৃণমূলের ঝান্ডা ধরবে কেন তারা? কেন ধরতে হবে? সেই জন্যই তো যখন বুলডোজার অ্যাকশন হচ্ছে,
80টা বিধায়ক 42টা সাংসদ থাকা সত্ত্বেও স্টে অর্ডার নিতে পারছে না, আর একটা বিধায়ক নিয়ে বামফ্রন্ট স্টে অর্ডার নিয়ে ফাটিয়ে দিচ্ছে, মিছিল করছে ওখানে। আমাকে একটা কথা বলো তো, যখন সারা বাংলায় আগুন লাগছে আর তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় টুইট করছে আর ছবি দিচ্ছে, ডিটেলস ছবি, এর নাম এই অঞ্চলে থাকে, এই গ্রামে থাকে, একে খুন করা হয়েছে, এর বাড়ি জ্বালানো হয়েছে, যখন এই ডিটেলস খবরগুলো দলের কাছে ছিল, তখনও দলের 42টা সাংসদ যাদের ফুল প্রিভিলেজ আছে, সিকিউরিটি আছে, তার সাথে 80টা জয়ী বিধায়ক, তারা রাস্তায় নামেনি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেননি কেন? মমতা দি তো দুদিন আগে একটা লাইভ করলো, আর তার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছিল, আমি বলেছিলাম দিদি অনেক দেরি হয়ে গেছে, সত্যি দেরি হয়ে গেছে এখন, আর সেই জন্যই তো এই পদত্যাগের হিড়িক লেগেছে এখন। আচ্ছা রিজুদা, এই যে এত আলোচনা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, এই যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী এত ভোটে জয়ী হলো এবং মানুষের উন্মাদনা আমরা সত্যি দেখতে পেয়েছি, তারপর এটা কি কখনো প্রত্যাশা করেছিলে বা কোনো রকম আঁচ অব্দি পেয়েছিলে? মমতা ব্যানার্জিও প্রত্যাশা করেন, আমি তো দুচ্ছাই, আমরা তো নিচু লেভেলের কর্মী, আমার থেকে তো মমতাদির রাজনৈতিক বুদ্ধি অন্তত 1000 গুণ বেশি। ব্যাপারটা হচ্ছে যে আমরা বারংবার দলকে জানিয়েছিলাম যে লোয়ার লেভেল একটা বিরাট অ্যান্টি ইনকামবেন্সি আছে, লোয়ার লেভেলের মানে আমি যেহেতু দলই আমাকে পাঠাতো, আমি সারা বাংলার প্রান্তিক গ্রামে গ্রামে ঘুরেছি, গ্রামের খেটে খাওয়া মানুষ, গরিব চাষিরা, মৎস্যজীবীরা আমাকে বলেছে যে দাদা আমরা তৃণমূলকে ভোট দেবো, দাদা আমরা দিদিকে ভোট দেবো, কিন্তু এই পঞ্চায়েত প্রধান একে চোর, একে সরাতে হবে। 4টে কারণের জন্য দলটা হেরেছে। 1, আইপ্যাক আর পুলিশ প্রশাসনের উপরে পুরো দলটা চাপিয়ে দেওয়া হয়েছিল। 2, দলনেত্রী এবং দলের সেনাপতি মানুষের থেকে এবং কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। 3, লোয়ার লেভেলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর অবাধ তোলাবাজি। আর 4, যে মা বোনেদের আশীর্বাদ নিয়ে দল তৈরি হয়েছিল, লোয়ার লেভেলের তৃণমূল নেতারা, সেটা ব্লক সভাপতি হোক, জেলা পরিষদ হোক, পঞ্চায়েত হোক, কাউন্সিলর হোক, তাদের হাতে বাংলার মা বোনেদের প্রতিনিয়ত অপমান এবং অত্যাচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে চোর চোর গান বাজছে এবং দেখেছি মানুষ প্রায় ভিড় করেছে মেলা দেখার মতো, এবং বাড়ি থেকে যখন জিনিসপত্র বেরোচ্ছে, কোথাও গিয়ে এসকেলেটার নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও টিভি নিয়ে যাওয়া হচ্ছে, মানে যেই যুব নেতা, যাকে আমরা তার কোনো ব্যাকগ্রাউন্ডই দেখিনি স্ট্রংভাবে তৈরি হতে, এবং যার কোনো বেস নেই, হঠাৎ করে একটা উঠে এসে নিয়ে দলের হয়ে কর্মী হিসেবে এবং পরবর্তী মুখ্যমন্ত্রী সাজার একটা পরিকল্পনা, এই দলটা সত্যি কি এগুলো আশা করতে পেরেছিল? বা আজ মানে তুমি এটা বললে যে বাড়ির সামনে যেগুলো হয়েছিল সেগুলো আনফরচুনেট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যেগুলো হচ্ছে অত্যন্ত আনফরচুনেট, কারণ ওই বাড়িতে তার স্ত্রী এবং 2টো বাচ্চা থাকে, তারাও একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি তোমার ক্যামেরার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো যে ওখানে একটু সিকিউরিটি যদি বাড়ানো যায়, জাস্ট ওই 2টো ছোট বাচ্চার জন্য, আর কারোর জন্য না। তাদের তো একটা ট্রমা হচ্ছে, রেগুলার বেসিসের ট্রমা, এবং তিনি তৃণমূল কংগ্রেসের সেনাপতি ছিল, রাগটা তার উপরেই গিয়ে পড়বে। কিন্তু ওই যে আমি বললাম, আমার আত্মসমালোচনা করে আমি বুঝতে পেরেছি যে তৃণমূল সৌজন্যটাকে তুলে দিয়েছিল, ভাষা সন্ত্রাস আর ব্যক্তি আক্রমণে ঢুকে গেছে, সেই জন্য পুরো মানুষের রাগটা তার উপর পড়ছে। আর এটা তো বাস্তব যে বাংলার মানুষ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রায় দিয়েছে, বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছে, কারণ বাংলার মানুষ তৃণমূলের এই ফচকে নেতাদের বিরুদ্ধে তিতিবিরক্ত হয়ে গেছিল। আমি 2 দিন আগে দেখলাম একজন 80 ঊর্ধ্ব ডাক্তারবাবু মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তার ওই ফ্ল্যাট কেড়ে নিয়েছিল, ওই জয় কামদার আর এরা যারা এখন ইডির অ্যারেস্ট হয়ে আছে। মানে অদ্ভুত। আজকে আমার বাড়ির বাইরে তো হচ্ছে না এসব। আমি দলের জাতীয় মুখপাত্র ছিলাম 2017 থেকে 2026 অবধি। আমি চাইলে অবৈধ নির্মাণ করতে পারতাম না? কে আটকাতো? কে বলতো? আমি তো ভাই কোনো গরিব মানুষের বাড়ি গিয়ে কবজা করিনি। উল্টে আমি নাম করব না, এখানের কিছু নেতা একজন গরিব মানুষের টালির চাল পুকুর পাড়ে ধসে গেছিল, সে 2 দিন খালি আকাশের নিচে ছুঁয়েছিল, কারণ এখানে লোকাল ওই নেতাদের ফচকে নেতাদের যে চামচাগুলো, তারা গিয়ে গরিব মানুষটাকে বলেছে 20,000 টাকা দিতে হবে। আমি নিজে ওখানে চেয়ার নিয়ে বসে থেকে বলেছিলাম তুই টালি লাগা, আমি দেখছি কে নেতা আসবে। এই করে তো এই অবস্থা। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, a premium ladies hostel। আগামী দিনে বিজেপিতে যোগদান করার কোনো রকম ইচ্ছে রয়েছে? আমি স্পষ্টভাবে বলছি, আমি বিজেপির কোনো নেতাকে ফোন করে বলিনি আমার কথা একটু ভাবো, আমাকে একটু সুযোগ দাও, একটু মন্দিরের দরজাটা খুলে দিয়ে বসি।
না আমি কংগ্রেসকে বলেছি, না আমি সিপিএমকে বলেছি, আর না কংগ্রেস সিপিএম কেউ আমার সাথে যোগাযোগ করেছে, না বিজেপি 207 আসন পাওয়ার পরে আমার রিজু দত্তের তাদের দরকার আছে। বাস্তবটা বাস্তব বলছি। কিন্তু যেহেতু আমি রাজনীতির ছেলে, কষ্ট করে ঘষে ঘষে এই জায়গায় এসেছি, আমার মনে হয় আগামী দিনে সুযোগ আসবে। রাজনীতির ছেলে, রাজনীতি করব, নাটক শেষ হওয়া অব্দি স্টেজ ছাড়ছি না। যদি সুযোগ আসে তখন বিবেক বিবেচনা করে দেখব। আর তৃণমূল কংগ্রেসের সাথে তো রাজনীতির ময়দানে দেখা হবে। পুরনো বন্ধুকে কি বলবে যদি দেখা হয়, বা যখন দেখা হবে? কোন বন্ধু? পুরনো দল, পুরনো বন্ধু, পুরনো বাড়ি। ভালো থাক তৃণমূল কংগ্রেস, ভালো থাক মমতা দি, ভালো থাক অভিষেক ব্যানার্জি। আমাকে 6 বছর অবধি 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। 6 বছর অবধি দলটা থাকলে তো ভালোই হয়। কিন্তু বলছেন আবার 5 বছর পর ফিরে আসবেন। কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত। এটা শোনার পর কিন্তু বহু কটাক্ষ আসবে তেরে, আসবে। কারণ রিজুর যেই কথা এবং রিজুর দত্তের মুখ থেকে যা আমরা আভাস পাচ্ছি, তাতে খুব শিগগিরই তিনি আমি যোগদান দুদিন আগে করবেন। একটা ভিডিও করেছিলাম গেরুয়া টিপ পরে, আমাকে বিজেপি দালাল বানিয়ে দিয়েছে শুধু টিপ পরার জন্য। আমি বিগত 8 বছর ধরে প্রতি সপ্তাহে একদিন করে আমি মা দক্ষিণাকালী মন্দিরে কালীঘাটে যাই, সেখানে গেরুয়া টিপ পরা, তার মানে আমি বিজেপি। মানে আমি সেই ভিডিওতে বলেছি আমি যদি তারাপীঠ মন্দির দর্শন করি, তারাপীঠ মন্দির, যেহেতু আমি একটা প্র্যাকটিসিং হিন্দু, আমার তো হিন্দু ঘরে জন্ম, আমার বাড়িতে গণেশ পুজো করি আমি, আমার বাড়িতে প্রতি মাসে সত্যনারায়ণ পুজো হয়, তারাপীঠে গিয়ে যদি আমার লাল টিপ পরায়, মানে কালকে আমি মোহাম্মদ সেলিমের হাত ধরে আমি সিপিএম জয়েন করছি। এই রঙের রাজনীতি, এই রঙের রাজনীতির মূর্খামির বাইরে বেরোতে হবে মানুষকে। আমরা যারা বাংলায় থাকি, বাংলায় বসবাস করি, দিদি স্বপ্ন দেখিয়েছিল বাংলার উন্নয়ন হবে, বাঙালির উন্নয়ন হবে। আজকে আমার সেই প্রত্যাশাই রয়েছে নতুন সরকারের কাছে যে বাংলার উন্নয়ন হবে, বাঙালির উন্নয়ন হবে। গঠনমূলক ইস্যু ভিত্তিক সমালোচনা করার জায়গা সবসময় আছে। আমি তো এখন তৃণমূলও নয়, বিজেপিও নয়, সিপিএমও নয়, কংগ্রেসও নয়, একজন সাধারণ বাঙালি হিসেবে আমারও তো বাক স্বাধীনতা আছে। যদি বিজেপির সরকার কোনো ভুল করে সেটা নিয়ে আমি গঠনমূলক ইস্যু ভিত্তিক সমালোচনা করতেই পারি। তাতে যদি কোনো অ্যাকশন নেয় আমার উপরে সেটা পরবর্তী ব্যাপার। কিন্তু আমার মনে হয় না শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারীর কথা শুনে যে তারা ওই নোংরামিটা করবে, যেটা তৃণমূলের আমলে হয়েছে। এই বিরোধী শূন্য করার গল্প, তো সেখানে তো আমার তোমার সবারই বাক স্বাধীনতা আছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে? না। শ্রমিক ভট্টাচার্য? না না না, কেন মিথ্যে কথা বল? কিন্তু আমাকে চেনে সবাই, আমাকে জানে সবাই। আবার একটা বিতর্কিত মন্তব্য করছি, না চিনলে খুব বিপদ। না, আবার তোমার চ্যানেলে আবার একটা বিতর্কিত মন্তব্য করছি। আমি এখনো জানি না, আমি খুব দুটো জিনিসে কনফিউজ, জানো তো। প্রথমটা হচ্ছে আমি চটি চাটা না দালাল। কোনটা? আমি কোনটা এখন? আমি তৃণমূলের চটি চাটা না বিজেপির দালাল? তোমার কর্মীরা কি বলছে? কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। না, যে কর্মীরা আমাকে নিয়ে মন্তব্য করছে, কারণ তারা কোনোদিন তৃণমূলের ঝান্ডা নিয়ে রাস্তায় নামেনি, শুধু ফেসবুকে তৃণমূল, বুঝতে পেরেছো? আর তারা তো এখন কাকলি ঘোষ দস্তিদারকে গালাগাল দিচ্ছে, 4 বারের সাংসদ। মমতা ব্যানার্জির 1984 সাল থেকে ছায়া, তিনিও তো বিজেপিতে যোগদান করবে, এই নিয়ে একটা জল্পনা চলছে। জল্পনা তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধায়ক, তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, সেও বিজেপির দালাল হয়ে গেছে এই ফেসবুকিকদের কাছে। না, কিন্তু বিষয়টা কাকলি ঘোষ দস্তিদারের যেরকম একটা মন্তব্য, এবং তিনি বলেছেন যে অগ্নিমিত্রা পালের কাছ থেকে বাড়িতে গিয়ে 2টো শাড়ি নিয়ে আসবেন। একটা সময় আমরা যে উদ্ধত্ত দেখেছি, যা ভাষা সন্ত্রাস দেখেছি, সময় সময় তো মানুষ পরিবর্তন হয় রে ভাই। সময় তো আমরা জ্যোতিবাবুর সময় সিপিএম এর নেতাদের কিছু ঔদ্ধত্য দেখেছি। এখানে যেখানে তুমি বসে আছো, উত্তর কলকাতা ভাগ হওয়ার আগে এখানের বিধায়ক ছিলেন প্রয়াত সুভাষ চক্রবর্তী। ওনার বাড়িতে আমি বাবার সাথে একদিন গেছিলাম একটা ব্যক্তিগত কাজে, ওনার মতো অমায়িক লোক আমি দেখিনি, কিন্তু ওনার যে চামচারা এখানে তখন এলসি ফেলসি যারা ছিল তাদের ঔদ্ধত্য আমরা দেখেছি। তারপরে বুদ্ধবাবু আসার পরে ওনার স্টাইল অফ পলিটিক্সও দেখেছি আমরা। তো সময় সময় মানুষের পরিবর্তন তো হয়, হবে না পরিবর্তন? আর যেটা বলছিলে যে প্রথমে দালাল না চটি চাটা, আর দ্বিতীয় আমার কনফিউশন যেটা, সেটা হচ্ছে আমি খারাপ তৃণমূল না ভালো তৃণমূল? তৃণমূলের কি ভালো খারাপটা আছে? কারণ আমরা তো জানি খারাপটাই পুরোপুরি। না, শ্রমিক বাবু যে কথাটা বললেন না, তুমি যেহেতু আমায় জিজ্ঞেস করলে তুমি বিজেপি যাচ্ছ কিনা, তো আমি তো কনফিউজ, আমি ভালো তৃণমূলীকরণ হবে কিনা। না, শ্রমিক বাবুই তো বললেন যারা তৃণমূলের ভালো ছেলে পুলে আছে তারা যদি কড়া নাড়ে বিবেক বিবেচনা করে দেখা যাবে। তো আমি তো নিজেও জানি না যে আমি ভালো তৃণমূল না খারাপ তৃণমূল। এই যে লোকে আমাকে বিজেপির দালাল বানিয়ে দিচ্ছে, শ্রমিক বাবুর কথায় একটা জিনিস পরিষ্কার, যে
দল সিদ্ধান্ত নেবে, বিজেপির দল সিদ্ধান্ত নেবে কাকে নেবে কাকে নেবে না। অ্যাপ্লিকেশন তো আমি তোমার চ্যানেলে ওপেন বলছি, যারা তৃণমূলে এখনো আছে, যারা মমতাদির বাড়িতে বসে রবীন্দ্রসঙ্গীত শুনছে, তারা আমার আগে বিজেপিতে পেন্সিল বুকিং করে বসে আছে। রবীন্দ্রসঙ্গীতটা কি একদম ধরা বাঁধা থাকে? সেটা তো তৃণমূলের প্রথম দিন থেকেই সংস্কৃতি, মানে তৃণমূল দল প্রতিষ্ঠা হওয়ার আগেই রবীন্দ্রসঙ্গীত পালন করা হতো, রবীন্দ্র জয়ন্তী পালন করা হতো। এবার কে করবে কে করবে না, কে প্রথা মানবে কে মানবে না, সেটা পরের ব্যাপার। যেটা হতো, যেমন দিদির বাড়িতে কালী পুজো তৃণমূলের জন্মের আগের থেকে হতো, দিদির ছোটবেলার থেকে হতো। এখন যদি কেউ বলে দিদি বাড়িতে কালী পুজো করছে মানে হিন্দু সাজার চেষ্টা করছে, এটা বোকামি, মূর্খামি, এসব কথা। দেখো, একটা হচ্ছে আমি অন্ধের মতো গালাগাল দেওয়ার জন্য কাউকে গালাগাল দেবো, আর একটা হচ্ছে বাস্তব রেখে কথা বলো। যেমন আমি ঘোর বিরোধী বামপন্থীদের, কারণ এই যে বামপন্থা যেহেতু আমি পড়াশুনো করেছি, সেটা হাইপোথেটিক্যাল, সেটা এস্টাবলিশ করা সম্ভব নয়, সেটা রাশিয়াতেও কোনোদিন এস্টাবলিশ হয়নি। আর যে বাংলার যাদবপুরে সবচেয়ে বেশি বামপন্থা নিয়ে চর্চা হয়, যেখানে বাম অতি বাম সবচেয়ে বেশি, সেই বামপন্থা একটা মূল স্তম্ভ হচ্ছে অ্যান্টি ক্যাপিটালিজম, ইট শুড বি ইকুয়াল ফর অল। সেখানে যাদবপুরের যতগুলোই অ্যালুমনাই আছে তারা বড় বড় ব্লু চিপ কোম্পানিতে আমেরিকায় চাকরি করে। হ্যাঁ, তো এইরকম অনেক ফ্যালাসি সব দলেই আছে। বাস্তবটা বাস্তবের জায়গায় রাখতে হবে, রাজনীতিটা রাজনীতির জায়গায় রাখতে হবে। পলিটিক্স ইজ অ্যাবাউট উইনেবিলিটি, পলিটিক্স ইজ অ্যাবাউট গ্রোয়িং পার্সোনাল গ্রোথ অ্যালং উইথ পাবলিক সার্ভিস। আমি পাবলিক সার্ভিস করেছি, আমার পার্সোনাল গ্রোথ তো হয়েছে, একদম নিচুতলার কর্মী থেকে দলের জাতীয় মুখপাত্র হয়েছিলাম। তো আশা করি রাজনীতি করতে করতে কোন দল কি দল সেটা ভবিষ্যৎ বলবে, করতে করতে হয়তো একটা জায়গায় যাব। এত কিছুর পরও রাজনীতিতে থেকে যাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ, কারণ আমি এটা দৃঢ় বিশ্বাস করি যে মানুষের যদি ভালো করতে হয়, আর যদি তুমি চাও মন থেকে মানুষের ভালো করবে, তাহলে রাজনীতি ছাড়া তোমার কাছে কোনো উপায় নেই। আজকে আমি তোমার ক্যামেরার সামনে বলছি, প্রতিটা বাড়িতে, হিন্দু বাড়িতে স্পেসিফিক্যালি, প্রতিটা ক্লাবের ছেলেপুলেরা যায় দুর্গাপুজোর চাঁদা নিতে। যারা আজকের দিনে এখন এই বিজেপির পালা বদল হওয়ার পরে মানে চূড়ান্ত হিন্দু হয়ে গেছে, যদি তাদের কাছে দুর্গাপুজো চাঁদার জন্য যদি ক্লাবের 5টা বাচ্চা ছেলে গিয়ে বলে কাকু 1000 টাকা দেবেন, জীবনে কেউ 1000 টাকা পেয়েছে? 100 টাকার থেকে শুরু করে ম্যাক্সিমাম 200 টাকা। সেম উইথ সরস্বতী পুজো, সেম উইথ কালী পুজো। তো আমার কথা হচ্ছে যে রাজনীতি ইজ ফর দ্য পিপল। আজকে এই যে মেট্রো করিডোর তৈরি হচ্ছে, কি করে সম্ভব? কারণ বিজেপি ক্ষমতায় এসছে। মমতা দিয়ে এসে কন্যাশ্রী করে প্রচুর বাচ্চা মেয়ে যাদের ছোটবেলায় বাল্য বিবাহ করিয়ে দেওয়া হতো, তাদের স্কুল করিয়ে কলেজ পাস করিয়েছে। কি করে সম্ভব হয়েছে? রাজনীতিতে। যখন জ্যোতিবাবু বুদ্ধবাবু ছিল, প্রচুর ভারী কারখানা বাংলায় তৈরি হয়েছে, আবার প্রচুর ভারী কারখানা লাল পতাকা লাগিয়ে বন্ধ হয়ে গেছে। বাট কিছু মানুষের তো সেই সময় ভালো হয়েছিল। একটা দল 34 বছর ক্ষমতায় ছিল, সব তো খারাপ হতে পারে না। শেষের দিকে খারাপ ছিল বলে মানুষ পরিবর্তন করেছে, বাট প্রথম দিকে তো ভালো হয়েছে কাজ। প্রচুর হাইওয়ে হয়েছে, প্রচুর ব্রিজ হয়েছে। আজকে মমতাদির আমলে মা ফ্লাইওভার হয়েছে। মা ফ্লাইওভারের সুবিধা কি বিজেপি নিচ্ছে না? সিপিএম নিচ্ছে না? তো যদি তোমাকে পাবলিক সার্ভিস করতে হয়, মানুষের ভালো করতে হয়, এই যে মমতাদি লক্ষ্মীর ভান্ডার দিত 1500 টাকা করে, এই সরকার 3000 টাকা দেবে। 3000 টাকা আমি তুমি কলকাতায় থাকি, আমাদের কাছে হয়তো হ্যাবক কিছু নয়, কিন্তু প্রান্তিক গ্রাম বাংলার মহিলারা, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরে, আমি যেহেতু প্রতিটা গ্রাম ঘুরেছি, তাদের কাছে এই 3000 টাকাটা কলকাতার 30,000-এর বেশি ভ্যালু। কিন্তু সেই 3000 বা 1500 মানে যদি ধরি, সেই ক্ষেত্রে চাকরি নিয়ে নেওয়া হয়েছে, জীবনে এতগুলো বাধা সৃষ্টি হয়ে গেছে। 1500 টাকা আমি আশা করছি এই নতুন সরকার চাকরি দেবে, কিন্তু কত চাকরি দেবে? খুব বেশি হলে 1 লাখ চাকরি দেবে। মানে সেটা তো যোগ্যতার বেসিসে পাওয়া হবে। তারপরে সাধারণ মানুষ কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। আজকে যদি আমি বলি বিজেপি ক্ষমতায় এসছে, সারা বাংলার ছেলেমেয়েদের চাকরি হবে আর ভারী কারখানা চলে আসবে, এটুকু বুঝতে হবে। শুভেন্দু অধিকারী হ্যারি পটার নয়, ইউ হ্যাভ টু গিভ দ্যাট টাইম। মমতা ব্যানার্জি 15 বছর পেয়েছিল, যা করার করেছে। তারপরে যখন দেখছে যে কাজের থেকে বেশি অকাজ শুরু হয়ে গেছে, মানুষ পরিবর্তন করেছে। তো সবাইকে সেই সময়টা তো দিতে হবে রে ভাই। এই একদিনে চাকরি হবে? কটা চাকরি হবে? এই তো ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী বসবেন কিছুদিন বাদে, কিছু লোক ডিএ পাবে। কজন সরকারি চাকরি করে বাংলায়? সরকারি চাকরি ধরো, আমি ধরে নিলাম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলার সরকার 1 লক্ষ ছেলেপুলেকে চাকরি দেবে।
যে রাজ্যে 3 কোটির বেশি বেকার, সেখানে 1 লক্ষ ছেলেপুলে চাকরি পেয়ে কি করে হবে? ভারতবর্ষে বেকারত্ব কোথায়? ইট ইজ আ স্লো অ্যান্ড স্টেডি প্রসেস। আজকে যদি বলে এই তো বিজেপির আমলে ভারতবর্ষে এত বেকারত্ব বেড়েছে, ঠিক আছে, কালকে যদি নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে রাহুল গান্ধী বা মোহাম্মদ সেলিম বা মিস্টার এম এ বেবি বা মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হয়ে যায়, 6 মাসের মধ্যে সারা ভারতবর্ষের বেকারত্ব চলে যাবে? বোকা বোকা কথা বলে আর আকাশ কুসুম কল্পনা করে বাস্তবে থাকা যায় না, বাস্তবটা মানতে হবে। আজকে এই বাংলার সরকার যখন মমতাদির সরকার এসেছিল, তখন মাথার উপরে 1.5 লক্ষ কোটি টাকার ঋণ ছিল। আজকে এখন 7,80,000 কোটি টাকার ঋণ আছে। 7,80,000 কোটি টাকার ঋণ। আজকে যখন হকার উচ্ছেদ হচ্ছে, তখন এক তরফের লোক বলছে গরিব মানুষের জীবন জীবিকা চলে যাচ্ছে, মানলাম, তারা চাকরিও পাবে না, তাদের জীবন জীবিকার অধিকার আছে, তারা খেটে খাওয়া মানুষ। কিন্তু যদি বাংলায় ভারী কারখানা আনতে হয়, বাংলায় যদি বিদেশি বিনিয়োগ করতে হয়, দেন ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য আইডিয়া অফ বেঙ্গল। টেসলা বাংলায় এসে যদি একবার শিয়ালদার একবার হাওড়া স্টেশন ঘুরে আসে, তাহলে পরের ফ্লাইটে আমেরিকা ফেরত চলে যাবে। এখন যাবে না। হকার উচ্ছেদ করার চেষ্টা অপারেশন সানশাইন বামও করেছিল, মমতাদির জন্য করতে পারেনি। মমতাদিও চেষ্টা করেছিল গড়িহাট খালি করার, তারপরে মমতাদি আন্দোলনের মুখে থেমে গেছে। বিজেপি করছে। হ্যাঁ, আমিও চাইবো যে মানবিকতার স্বার্থে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের পুনর্বাসন দিক, তাদের একটা জীবন জীবিকার ব্যবস্থা করে দিক। কিন্তু আমরা তো জানি, আমি জানি, তুমি জানো যে যারা হকার আজকে তারা কোথায় বসে? তারা এমন জায়গায় বসে যেখানে ফুটফল বেশি, যাতে তাদের ব্যবসাটা হয়। স্টেশন চত্বর বা এমন একটা জায়গা যেখানে সারাদিন 1 লক্ষ লোক পারাপার করে। আজকে যদি এই হকারদের এই নতুন সরকার পুনর্বাসন দেয় গড়ের মাঠে, এরাই তো যাবে না। ইট ইজ নট এ ইজি প্রবলেম টু সলভ ফর এনি গভর্নমেন্ট। বিজেপিকে গালাগাল দিয়ে হবে না। বামফ্রন্ট এসে গেলে কি পরের দিনই হকার বসিয়ে দেবে? কি করে বসাবে? আজকে যখন বামপন্থের বিরুদ্ধে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন হলো, যার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, সেখানে কি হচ্ছিল? একটা ভারী কারখানা তৈরি করার জন্য গরিব মানুষের ত্রিফসলি জমি অধিকার গ্রহণ করা হচ্ছিল, এবং তাতে অনেক ফ্যালাসি ছিল। কিন্তু এটা তো বাস্তব যে ভারী কারখানা করতে হলে কারুর না কারুর জমি তো নিতে হবে, বাট দ্যাট হ্যাজ টু বি ফলোড বাই দ্য ল। আর সেটা একদিনে 1 সেকেন্ডে হবে না। আজকে যখন আমরা সমালোচনা করছি, উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। যেমন তৃণমূলেরও অনেক সমালোচনা করার জায়গা আছে। বামফ্রন্ট একবার নিয়ম করেছিল ইংলিশ শেখানো যাবে না স্কুলে। তারপরে যাদবপুরের বুকে একটা ব্যাংক পুড়িয়ে দেওয়া হয়েছিল। কেন? কম্পিউটার ওরা ইউজ করা শুরু করেছিল রাজীব গান্ধীর নেতৃত্বে, যখন কম্পিউটার হলো। আজকে তুমি ভাবো তো, বাম সরকার আছে বাংলায়, আর তুমি আর আমি ইংলিশও জানি না, কম্পিউটারও জানি না, একটা কেরানির চাকরি পাবো কোথাও? তো সব সরকারের কিছু ভুল আছে। তৃণমূলের যেমন প্রাসাদ প্রমাণ দুর্নীতি, তোলাবাজি, অবাধ তোলাবাজি, চাকরি বিক্রি আছে তো। বাম জামানায় চাকরি বিক্রি হয়নি। বাম জামানায় যারা বামফ্রন্ট করেছে তারা সরকারি চাকরি পেয়েছে। তৃণমূল কি করেছে? যারা তৃণমূল করে তাদের থেকে টাকা নিয়েছে। বিজেপি নতুন এসছে, এখন ওদের হানিমুন ফেজ। আগামী 4-5 বছর তুমি আমি একটা আঙুল তুলতে পারবো না, এরা এত ফাটিয়ে কাজ করবে, এটাই নিয়ম। কিন্তু এরাও 5 বছর 7 বছর বাদে ভুল করা শুরু করবে, তখন তুমিও সমালোচনা করবে, আমিও করবো। কিন্তু এখন করাটা অন্যায় হবে। আমরা কথোপকথনের একদম প্রায় শেষ পর্যায়ে। তবে ঋজুদা, যে সময় তুমি তৃণমূল থেকে দাঁড়িয়ে একেবারে কটাক্ষ করেছো, এবং ভাষা বা শব্দ তোমার যা ছিল তাতে একেবারে মানুষ স্তব্ধ হয়ে দেখতো। হ্যাঁ, কিন্তু তুমি যখন বিজেপিতে যোগদান করবে বা যদি করো, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন আবার তৃণমূল কংগ্রেসকে নিয়ে সমালোচনা করবে বা সিপিএম কে নিয়ে করবে, কোথাও গিয়ে নিজের সঙ্গে দোটানা চলবে বা একটা সংকোচ বোধ কি? আমি রাজনীতি করব বাংলার বাঙালির স্বার্থে, তার জন্য যা করতে হয় তাই করব। আমরা আগামী দিনে কি প্রত্যাশা রাখবো এই বিষয়টাতে? আমি তো এখন নিজেই প্রত্যাশায় নেই, আমি তো জানি না আমাকে অফার দেবে কিনা। আর একটা কথা, আমি মাথা নিচু করে আর কোনো দলে যাব না। যদি আমাকে তারা ডাকেন, তারা যদি সম্মান দেন, যেটা ব্যক্তি সম্মান হয়, অবশ্যই তখন বিবেচনা করার জায়গা আছে। একটা দল যার 21টা রাজ্যে সরকার আছে, বিশ্বের বৃহত্তম দল, সে যদি তোমার সুযোগ দেয়, কেউ কি ছেড়ে দেবে? আজকে তুমি জার্নালিজম করছো, তোমাকে যদি ওয়াশিংটন পোস্ট থেকে ডাকে, তুমি ছেড়ে দেবে? বিবেক বিবেচনা করবে, তারপরে নেবে না নেবে তোমার ব্যাপার। ঠিক আছে, কিভাবে আমিও বিবেক বিবেচনা করবো, নেওয়া না নেওয়া আমার উপর।
কিন্তু বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে যা করার তাই করবে। কোথাও কি মনে হয় না এই পরিবর্তনগুলো একটা মানুষের কাছে ছাপ ফেলে রাখে, যে একটা সময় আমরা দেখেছি তার হয়ে কাজ করতে, তারপর আবার পরবর্তী দল। যারা আজকে ভারতবর্ষের এবং বাংলার শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারা দলবদল করেনি। হ্যাঁ, মানে আমি তোমাকে জিজ্ঞেস করছি এই বিষয়টা কি কোথাও ছাপ ফেলে রাখে না মানুষের তোমাকে কাছে? দুটো জিনিস নিয়ে ভাবতে হবে। হুম, হয় আমি আদর্শ নিয়ে বসে থাকলাম, আমি দল করলাম না, সারা দিন সারা রাত আদর্শের বুলি উড়ালাম, এদিকে মানুষের জন্য লবডঙ্কা, মানুষের জন্য কাজ করতে পারলাম না, কারণ আমার ক্ষমতাই নেই তো মানুষের জন্য কাজ করে। একটা ধরো একটা মানুষ যে বামপন্থায় বিশ্বাসী বা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে বা বিজেপির মতাদর্শে বিশ্বাস করে এবং সরকারি চাকরি করে, তার যা আয়, সে আয়টা তার পরিবারের পেছনে ব্যয় হয়ে যাচ্ছে, সে মানুষের কাজ করবে কি করে? কিন্তু আমি যদি দল পরিবর্তন করি আর সেখানে এমন সুযোগ পাই যেখানে আমি আগামী দিনে, আগামী 5 বছর বা 10 বছর বাদে এমন একটা জায়গায় যাব যেখানে আমি আমার পাড়া, আমি আমার বিধানসভা, আমি আমার লোকসভার কিছু মানুষের ভালো করতে পারবো, তাহলে ভালো। তাহলে ভালো। সবাই অটল বিহারী বাজপেয়ী হতে পারবে না, সবাই বুদ্ধদেব ভট্টাচার্য হতে পারবে না, সবাই মমতা ব্যানার্জিও হতে পারবে না। মমতা ব্যানার্জি এক পিস, অটল বিহারী বাজপেয়ী এক পিস, নরেন্দ্র মোদী এক পিস, বুদ্ধদেব ভট্টাচার্য এক পিস। এক্সেপশনস প্রুভ দ্য কনস্ট্যান্ট, দে আর এক্সেপশনস। যেমন টলিপাড়ায় দেব ইজ অ্যান এক্সেপশন। আমার বন্ধু, আমি সেই জন্য ডাইরেক্ট ওর নাম করেছি, হি ইজ অ্যান এক্সেপশন। সবাই এক্সেপশন না, আর একটা ব্যক্তিকে দিয়ে সবকিছু চলতে পারে না। যদি বিজেপি পুরোটাই সেই আইডিওলজি ফলো করতো, তাহলে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হতেন না, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেন না, একনাথ শিন্ডের সাথে তারা সরকার গঠন করতেন না। আজকে একনাথ শিন্ডে বিজেপির হাত ধরে সরকার গঠন করার পর মহারাষ্ট্রের কিছু গরিব মানুষের তো ভালো হচ্ছে রে ভাই। তো দেন ইউ হ্যাভ টু চুজ। আর আদারওয়াইজ তোমাকে বিমানবাবু হতে হবে। তার যথেষ্ট সম্মান আছে, অগাধ সম্মান করি আমি তাকে। আজকের দিনেও তার নিজের কোনো ফোন নেই, তিনি হোল টাইমার পার্টি অফিস আলিমুদ্দিনেই থাকেন। কিন্তু আজকের দিনে বিমানবাবুর মতো আদর্শবান এরকম ব্যক্তি, যার বিরুদ্ধে আমি কেন, আমার থেকেও ওনার সবচেয়ে বড় থেকে বড় ক্রিটিকও কিছু বলতে পারবে না, তার কি আজকের দিনে ক্ষমতা আছে কোনো গরিব মানুষকে হেল্প করার? তো হয় বিমানবাবু হতে হবে, আর না হলে শুভেন্দু বাবু বা হেমন্ত বিশ্ব শর্মা হতে হবে এবং মানুষের হয়ে কাজ করতে হবে। ইউর ইন্টেনশন শুড বি পিওর, যে মানুষের হয়ে কাজ করবে। তা বলে ওই রকম আবার না যে মানুষের হয়ে কাজ করার কথা বলে জায়গা পেলাম, দল পরিবর্তন, কিন্তু মানুষের কাজের আগে আমার বাড়ি, তার মধ্যে সুইমিং পুল, 10টা গাড়ি, এটাও হতে পারে। তারপরে পাহাড় একটা কেনা, বলছে পাহাড় কেনা। আচ্ছা, আমি সত্যি মিথ্যে জানি না বস, আমার যে ব্যক্তির কথা বলছে আমি নাম নেব না, সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আমি তার সাথে নিশ্চয়ই আমার সেরকম আলোচনায় বা সেও নিজের থেকে নিশ্চয়ই 100 কোটি টাকার মালিক হতে পারে। আমি তো সেটাই বলছি, নিজের থেকেও সে আমাকে কোনোদিন বলেনি জানিস আমার একটা পাহাড় আছে। কেউ তো এটা বলে না রে ভাই, এটা পাহাড় আছে, ভাবা যায়? এটা পাহাড়। 100 কোটি টাকা আমি ছেড়েই দিলাম, এটা পাহাড়। কেন্দ্রে অনেক এরকম নেতা আছে যাদের কাছে 100 কোটি টাকা না 500 কোটি টাকা আছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে হোয়াট ইজ ইউর লেগেসি, হোয়াট আর ইউ লিভিং বিহাইন্ড। আজকে তুমি কি কাজ করছো? আমার মনে হয় মানুষের মূল্যায়ন হয় মানুষ মারা যাওয়ার পর। আজকে যেমন তোমার ক্যামেরার সামনে বলছি, অনিক দত্ত প্রয়াত হয়েছে, তিনি আমার প্রাক্তন দলের একজন ক্রিটিক ছিলেন, কিন্তু একজন প্রযোজক হিসেবে, একজন ব্যক্তি হিসেবে তাকে আমি শ্রদ্ধা করি। তিনি মারা গেছেন, আমি তার বিদ্রোহী আত্মার চিরকামনা করি। কিন্তু এই যে তিনি মারা গেছেন, এখন তার মূল্যায়ন হবে। লোকে বলবে একদম থার্ড ক্লাস চোর ছিল, মরে গেছে, বেশ হয়েছে, আর নইলে মানুষ বলবে ভালো লোক ছিল, চলে গেল। এই দুটোর বাইরে কিচ্ছু হওয়া নেই। তো তুমি কোন দলে থাকবে, কোন দল করবে, কেউ মনে রাখে না, তাতে সাধারণ গরিব মানুষের কিচ্ছু যায় আসে না। আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি, তুমি যেদিন মারা যাবে সেদিন মূল্যায়ন হবে। হয় লোকে বলবে ভালো কাজ করেছে, হয় লোকে বলবে খারাপ কাজ করেছে। তৃণমূলের প্রচুর নেতা অ্যারেস্ট হচ্ছে না, প্রচুর নেতা মার খাচ্ছে না, কিছু ওই সব বুলেট বাহিনীকে হাফ প্যান্ট পরে ঘোরাচ্ছে না, পুলিশ ঘোরাচ্ছে তো। আবার তৃণমূলেরই কিছু নেতা আছে যারা এখনো বুক ফুলিয়ে রাস্তায় ঘুরছে, তাদের তো কেউ চোর। হ্যাঁ, একদম একদম ঠিক। তার মানে সব জায়গায় পার্থক্য আছে তো। আমাকে তো বলছে না রে ভাই, আমাকে তো বলছে না। আমি তোমাকে বলছি, আমাদের বিজেপির যে মন্ডল সভাপতি এখানে থাকে,
কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, a premium ladies hostel। তোমার বাড়ির সামনে দেখছিলাম বিজেপির ফ্ল্যাগ লাগানো রয়েছে। কেন লাগানো? আমার বাড়িতে লাগাইনি কেউ। হ্যাঁ, সামনে রয়েছে। সামনে আমার বাড়িতে লাগাইনি, চাইলে তো লাগাতেই পারতো তো। আমার বাড়ির ঠিক গেটের উল্টো দিকে একটা বিরাট বড় বিজেপির পোস্টার ছিল, সেটাও খুলে নিয়েছে তারা। আমি না বললে এটা অন্যায় হবে, আমার এখানে যে বিজেপির মন্ডল সভাপতি 2 তারিখ আমার ওর সাথে দেখা হয়েছে রাস্তায়। আমি গাড়ি থামিয়ে ওর সাথে কথা হচ্ছে। হ্যাঁ বলো কি হয়েছে? বলছে জানো এই ছেলেগুলো এসে আমার বাড়িতে লাথি মেরে আমার দরজাটা ভেঙে দিয়েছে। আমি তখন ওকে একটা খারাপ কথা বলেই বললাম যে এই সব ছেলেগুলোর জন্য আমার দলের নামটা খারাপ হয়। 2 তারিখ, সেই জন্য 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর যখন আমি পূর্ব মেদিনীপুর থেকে ফিরছি, তখন এখানে গেরুয়া আবির চলছে, ডিজে মিউজিক, ছেলেরা লাফাচ্ছে। ওই সময় যদি বিজেপি চাইতো আমার গাড়ির কাঁচ ভাঙচুর করতে পারতো, আমাকে মারতে পারতো, আমার ড্রাইভার মুসলিম তাকে উদম পিটতে পারতো। বিশ্বাস করো বিজেপির ছেলেরা আমার গাড়িতে আমার গায়ে আবির পর্যন্ত দেয়নি। কাঁচটা আমি নামিয়েছি। বিজেপির মন্ডল সভাপতি যে তারপরেই এত অত্যাচারের পর আমার সাথে হাত মিলিয়েছে, আর বিজেপির ছেলেরা বলছে রিজুদার গাড়ি ছেড়ে দিই। এইটা আমার কাছে সার্টিফিকেট। এই আমার বাড়ির পেছনে একটা ক্লাব আছে শহীদ স্মৃতি সংঘ বলে, পিওর সিপিএম এর ক্লাব। সেই ক্লাবে গিয়ে জিজ্ঞেস করো সেই ক্লাবের সাথে আমার কি সম্পর্ক। আমি তৃণমূল করি। সেই ক্লাব প্রতি বছর একটা টুর্নামেন্ট করে এই মাঠে। সেই টুর্নামেন্টের যে মেন ম্যান অফ দ্য সিরিজ না ম্যান অফ দ্য ম্যাচের যে ট্রফিটা, সেই ট্রফিটা আমার বাবার নামে, ডক্টর রাহুল দত্ত স্মরণ ট্রফি। কারণ যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখন ওই ক্লাবে ফার্স্ট টিভিটা আমার বাবা ডোনেট করেছে। কিন্তু ওপেন ক্যামেরার সামনে বলছি, আমার এই পাড়ায় কোনো সিপিএম এর ছেলে বলতে পারবে না যে তৃণমূল মধ্যগগনে থাকার সময় সিপিএম এর কোনো ছেলের গায়ে আমি হাত দিয়েছি বা আমি গাড়ির কাঁচ নামিয়ে দুর্ব্যবহার করেছি। সিপিএম এর যে এখানের এলসি, সে আমার বাড়িতে এসে চা খেয়ে যায়, সে বলে এই পরিবারের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। বিজুদা, তুমি যেভাবে কথাগুলো বলছো এবং স্পন্টেনিয়াসলি প্রত্যেকটা মিডিয়াকে ইন্টারভিউ থেকে শুরু করে সবার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছ, সেখান থেকে দাঁড়িয়ে এত বিধায়ক যারা জিতেছে বা যাদের পরাজয় হয়েছে, একজনকেও আমরা দেখিনি মদন মিত্রকে ছাড়া যে কেউ ক্যামেরার সামনে এসে এতগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। তার কারণ তাদের এখন খুব অসুবিধা, তৃণমূল ছাড়তে পারছে না, অন্য কোথাও কেউ নিচ্ছে না, তাই ঘাপটি মেরে পড়ে আছে, ঘাপটি মেরে দলে পড়ে আছে। আমার ব্যাপারটা হচ্ছে আমি তো দলটাকে ছাড়িনি, দল আমায় তাড়িয়ে দিয়েছে। আর আমি আবারও তোমার ক্যামেরার সামনে বলছি, সারা বাংলার মিডিয়াকে তুমি জিজ্ঞেস করে নিতে পারো, সবকটা ন্যাশনাল মিডিয়া আমায় ফোন করেছিল যেদিন আমাকে শোকজ লেটার দেওয়া হয়। অন্য যারা সাসপেন্ড হয়েছে তারা সেটা দিয়ে দিয়েছিল মিডিয়াকে। আমার শোকজ লেটার তুমি পাবে না অনলাইন, আমার সাসপেনশন লেটার তুমি অনলাইন পাবে না, এবং আমার রিপ্লাইও তুমি অনলাইন পাবে না। আমি কিন্তু প্রোটোকল ভাঙিনি, এবং আমায় সাসপেন্ড করার পর 9 তারিখ আমি মুখ খুলেছি, তার আগে আমি মুখ খুলিনি। আমাকে দল বার করে দেওয়ার পর ওই দুঃখে, কষ্টে, রাগে, যেটা এখন ঘেন্নায় পরিণত হচ্ছে, তারপরে আমি মুখ খুলেছি, তার আগে না। আর এখনো আমি ব্যক্তি আক্রমণ কাউকে কিন্তু করিনি, যেটা অন্যরা করছে। আমরা আজকে রাজ্য রাজনীতির আলোচনা এখানেই শেষ করব। ভালো থাকুন, ভালো রাখুন, কোনো রকম হিংসাত্মমূলক বার্তা ছড়াবেন না এবং সকলকে মানুষের মতো প্রাধান্য দিন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।